প্রিয় ছাত্রছাত্রীরা, এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ভৌত বিজ্ঞানের দশম শ্রেণী তোমাদের যে তাপের ঘটনাসমূহ অধ্যায়টি আছে সেই অধ্যায়ে প্রথম পর্যায়টা কঠিনের প্রসারণ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা প্রসারণটা চাক্ষুষ করতে পারি না, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই প্রসারণটা আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি, কারণ কঠিনের প্রসারণটা হয় খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। এখন আমাদের কিছু বাস্তবিক অভিজ্ঞতা আছে দৈনন্দিন জীবনের, সেইগুলো থেকে আমরা কঠিনের প্রসারণটা একটু দেখে নিতে চাই। যেমন তোমরা জানো, এর আগেও তোমরা হয়তো পড়েছো যে একটা রেল লাইনে যখন পাতা হয় তখন তার দুটো লাইনের মাঝখানে একটু করে গ্যাপ রাখা হয়। এই যে দুটো লাইনের মাঝখানে একটু গ্যাপ রাখা হয়, কেন রাখা হয়? কারণ যখন রেলের উপর দিয়ে গাড়িটি যায় অথবা সূর্যের প্রখর তাপে এই দুটো লাইন প্রসারিত হয়ে যদি একসাথে থাকতো তাহলে এটা বেঁকে যাওয়ার, এরকম ভাবে বেঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। অর্থাৎ তাপের প্রসারণের কথা মাথায় রেখে আমাদেরকে এই দুটো জায়গায় একটু গ্যাপ রাখতে হয়। ঠিক একই রকম ভাবে অনেক সময় আমরা দেখি যে একটা কাঁচের শিশির মুখে ধাতব ছিপি লাগানো আছে, কোনো সময় দেখা গেল যে সেই ছিপিটাকে আমরা সহজে খুলতে পারছি না, তখন চট করে আমরা বলি যে একটু ওর মুখের কাজটা একটু গরম করে দাও। গরম করলে আমরা দেখি সেটা খুব সহজেই খুলে যায়। কারণ হচ্ছে একটা, যে ধাতব পদার্থের প্রসারণ কাঁচের থেকে অনেকটা বেশি, কাঁচ তাপের পরিবাহী পদার্থ আমরা জানি, যার ফলে ধাতব পদার্থটা প্রসারিত হয়, খুব সহজে সেটা খুলে যায়। ঠিক একই রকম ভাবে কামারশালায় যখন একটা কাঠের চাকার উপরে লোহার বেড় করানোর চেষ্টা করা হয়, তখনও আমরা দেখি লোহার বেড়টাকে আমরা একটু গরম করে নিই। লোহার বেড়টা গরম করলে সেটা উত্তপ্ত হয়ে যায় এবং কাঠের চাকার মধ্যে সেই উত্তপ্ত বড় বেড়টাকে সাজিয়ে দেওয়া হয়, তারপরে শীতল করলে সেটা ঠিক তার গায়ে গায়ে লেগে যায়। এরকম অনেক অভিজ্ঞতা আছে আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো থেকে আমরা কঠিন পদার্থের প্রসারণটাকে উপলব্ধি করতে পারি। এবার এখানে প্রশ্ন আছে যে কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে সব কঠিনের প্রসারণটা কি একই রকম ভাবে হয়, না কারো কম কারো বেশি? এটাকেও আমরা অনুধাবন করার জন্য, বোঝার জন্য এখানে একটা ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছি যে একটা একই রকমের পিতলের এবং একটা লোহা পাতকে রিভেট করে একটা সিস্টেম তৈরি করেছে, এটাকে বলা হয় দ্বিধাতব পাত। এবারে এই দ্বিধাতব পাতটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে দেখব এই পাতটা ঠিক এরকম ভাবে বেঁকে গেছে, বেঁকে যাবে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিতলের অংশটা বাইরের দিকে গেছে, কারণ আর লোহার অংশটা ভিতরের দিকে আছে। পিতলের অংশটা বাইরের দিকে গেছে এই কারণে যে একই পরিমাণ তাপ প্রয়োগ করলে পিতলের প্রসারণটা লোহার থেকে একটু বেশি হয়। ঠিক একইভাবে প্রশ্ন আসতেই পারে আমাদের যে উত্তপ্ত করলে যখন কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে, তাহলে যদি আমরা এই সিস্টেমটাকে অর্থাৎ দ্বিধাতব পাতটিকে যদি আমরা শীতল করতাম তাহলেও কি এরকম কিছু হতো? হ্যাঁ, শীতল করলে ঠিক কঠিন পদার্থের দৈর্ঘ্যের সংকোচন হবে। যার জন্য দেখো পাশের ডায়াগ্রামে আমরা দেখিয়েছি ঠিক উল্টো ছবিটা, যে এক্ষেত্রে পিতলের পাতটা বক্রতার ভিতরের দিকে চলে এসেছে আর লোহার পাতটা বাইরের দিকে আছে, অর্থাৎ সংকোচনটা পিতলের বেশি ঘটেছে। তার মানে আমরা কি শিখলাম এখান থেকে? যে তাপ প্রয়োগে যে কঠিন পদার্থের
প্রসারণ বেশি হবে, শীতল করলে সেই কঠিন পদার্থের সংকোচনটাও বেশি হবে। অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বা সংকোচনের পরিমাণ বিভিন্ন রকমের। এই জায়গাটা আমরা দেখে নিলাম। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে আমাদের মাথায় যে কঠিন পদার্থের প্রসারণে বিষয়টা কিরকম ভাবে হয়। আমরা যদি একটা ছোট্ট স্ট্রাকচার আমরা দেখিয়েছি, পাশের দিকতে দেখো যে কঠিন পদার্থের পরমাণুগুলো একদম আঁটোসাঁটো ভাবে আটকানো থাকে পরমাণুর গঠনের মধ্যে। এরকম এটাকে আমরা একটা ল্যাটিস স্ট্রাকচার বলি। পরমাণুর গঠনের একটা অংশ দেখানো হয়েছে, আমরা ধরে নিয়েছি কাল্পনিক ভাবে যে প্রত্যেকটা পরমাণু যত কঠিন পদার্থই হোক না কেন তাদের নিজস্ব একটা কিন্তু গ্যাপ থাকে। এদেরকে আমরা যদি একটা স্প্রিং এর মতো স্ট্রাকচার করে দেখিয়েছি যে আমরা যদি এবার এখানে যদি আমরা হিট দিয়ে উত্তপ্ত করি, এখানে যদি আমরা এই স্ট্রাকচারটাকে আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে, এটাকে উত্তপ্ত করলে এই স্প্রিং গুলো যেটা একটু একটু করে বেড়ে যাবে। স্প্রিং দিয়ে দেখানো হয়েছে কারণ স্বাভাবিক অবস্থায় যখন কঠিন একটা পরমাণুর মধ্যে থাকে কঠিন পদার্থতে, তখন কি হয়, তাদের পরমাণুগুলোর মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণে একটা ভাইব্রেশন বা কম্পন হয়। উত্তপ্ত করার ফলে এরা বেড়ে যায় এরকম ভাবে। এইবার আমরা জানি যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তাই কঠিন পদার্থের প্রসারণকে আমরা যখন আলোচনা করব তখন আমরা সেখানে তিন ধরনের প্রসারণ পাব। কিরকম? একটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, এবং 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই 3 ধরনের প্রসারণই দেখতে পাব: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। এবার আমাদের অধ্যায়ের মধ্যে যে জায়গাগুলো আছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণের আলোচনায় আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা কঠিন পদার্থ যদি আমরা নিই, যে একটা এমন একটা কঠিন পদার্থ নিলাম যে যার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার বা একক। তাহলে কি হবে, এখানে বলা হচ্ছে যে কঠিন পদার্থে প্রতি একক দৈর্ঘ্যে 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 ফুট যাই হোক না কেন, তার যদি উষ্ণতাটা আমরা একক পরিমাণ বৃদ্ধি করি, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি ফারেনহাইট বা 1 কেলভিন, তাহলে তার যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হবে সেটাকে আমরা বলবো, কি বলবো, সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকে আমরা আলফা রাশির দ্বারা, আলফার দ্বারা প্রকাশ করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আলোচনার ক্ষেত্রে আমরা দেখে নিই যে মনে করি একটা কঠিন পদার্থে প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিনের দৈর্ঘ্য ধরে নেওয়া যায় যে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে এর দৈর্ঘ্য হচ্ছে L1। এবার কঠিনের উষ্ণতা আমরা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, আর T3 ডিগ্রিতে এর দৈর্ঘ্য দেখে নিলাম, এটা হলো L3। তাহলে উষ্ণতা T2 থেকে
T1 T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য কতটা দৈর্ঘ্য বাড়লো? দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1। তাহলে L1 দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে L2 মাইনাস L1। তাহলে একক দৈর্ঘ্যে কত হলো? একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। সহজ একটা ঐকিক নিয়ম আমরা পেলাম, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। L1 এ হয়েছিল এটা, তাহলে এককে হলো এটা। এবার উষ্ণতা কত বাড়িয়েছিলাম? উষ্ণতা বাড়িয়েছিলাম T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 এ একক দৈর্ঘ্যে এতটুকু বেড়েছে। তাহলে এক ডিগ্রি উষ্ণতার জন্য কতটুকু বেড়েছে? তাহলে একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি হলো কতটা হলো? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1। এইটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা কি দাঁড়ালো আমাদের কাছে? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু এইটা, অর্থাৎ আমরা পেলাম আলফা ইকুয়াল টু L2 minus L1 divided by L1 into T2 minus T1। অর্থাৎ একক দৈর্ঘ্যে কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো তারই নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার আমাদেরকে জানতে হবে যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা কি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যদি আমরা করতে চাই, তাহলে এখানে দেখো L2 মাইনাস L1 এর একক কি? L2 মাইনাস L1 এর একক হচ্ছে সেন্টিমিটার। সিডিএস পদ্ধতি ধরে নিচ্ছি। L1 এর একক কি? L1 এর একক সেন্টিমিটার। আর কি থাকলো নিচে থাকলো উষ্ণতা বৃদ্ধি, একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। দেখতেই পাচ্ছ সেন্টিমিটার এবং সেন্টিমিটার কেটে যাচ্ছে, কি থাকছে তাহলে থাকলো নিচে শুধু ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটাকে আমরা লিখি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। তেমনি এফপিএস পদ্ধতিতে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা পার ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের ক্ষেত্রে হবে কেলভিন ইনভার্স বা পার কেলভিন। এই তাহলে আমরা পেলাম সমস্ত পদ্ধতিতে আলফা একক। এবার আলফার মাত্রা কি আমরা একটু দেখে নিই। আলফার মাত্রার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে দৈর্ঘ্যের কোনো ভূমিকা থাকবে না, অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আলফাটাকে আমরা মাত্রা লেখার সময় থার্ড ব্র্যাকেটে লিখে এটাকে লিখব থিটা টু দি পাওয়ার -1, অর্থাৎ এটাই হচ্ছে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। এবারে অনেক সময় আমাদের একটা প্রশ্ন থেকেই যায় মনের মধ্যে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এটা কি দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে, অর্থাৎ দৈর্ঘ্যটা সেন্টিমিটারে আছে না মিটারে আছে তার উপরে নির্ভর করবে? স্বাভাবিকভাবে দেখো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালায় উপরে আছে দৈর্ঘ্যের বৃদ্ধি
আর নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য। এই দুটি দৈর্ঘ্যের অনুপাত, এটাকে বলা হয় রেশিও অনুপাত। এই দুটি দৈর্ঘ্যের অনুপাত হওয়ার জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপরে নির্ভর করবে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপরে নির্ভর করবে। এবারে আমরা দেখে নেব যে দৈর্ঘ্যের প্রসারণ তো হলো, তাহলে ক্ষেত্র প্রসারণ বিষয়টা কি? ক্ষেত্র প্রসারণ তার মানে ক্ষেত্রফলের প্রসারণ, অর্থাৎ এটাকে আমরা বিটা অক্ষর দিয়ে প্রকাশ করব ক্ষেত্র প্রসারণ। কারণ আসলে আমরা জানি যে ক্ষেত্রফল আসলে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে এখানেও সেই দুটি দৈর্ঘ্যই চলে আসে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ হলে ক্ষেত্রফলের প্রসারণ তো হতেই হবে। ধরা যাক আগের মতো একই রকম ভাবে যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন পদার্থটি প্রাথমিক ক্ষেত্রফল ছিল, প্রাথমিক ক্ষেত্রফল আমরা ধরে নিই এটা ছিল কত, S1। ক্ষেত্রফলকে আমরা S1 দিয়ে বলি, সুপারফিশিয়াল এক্সপ্যানশন, সারফেস এক্সপ্যানশন, এটাকে আমরা S1 বলি। উষ্ণতা বৃদ্ধি করে আগের মতো T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হবে, তাহলে ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরা যাক এই ক্ষেত্রফল মিলে হলো S2। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কতটা হলো? উষ্ণতা বৃদ্ধির জন্য ক্ষেত্রফলের বৃদ্ধি হলো S2 মাইনাস S1। তাহলে কতটা ক্ষেত্রফল এর জন্য এই বৃদ্ধিটুকু হলো? প্রাথমিক ক্ষেত্রফল ছিল S1, তাহলে S1 ক্ষেত্রফলের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে S2 মাইনাস S1। তাহলে ঠিক আগের মতো একক ক্ষেত্রফলে কত হবে? তখন আমরা এটাকে আবার আগের ন্যায় S1 দিয়ে ভাগ করে নেব, অর্থাৎ S2 মাইনাস S1 বাই S1। এইটা হয়েছিল উষ্ণতা বৃদ্ধি, কত হয়েছিল? উষ্ণতা বৃদ্ধি হয়েছিল T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে কতটুকু ক্ষেত্রফল বাড়লো? একক ক্ষেত্রফলে এটা দাঁড়ালো S2 মাইনাস S1 ইনটু T2 মাইনাস T1। এইটা এই রাশিমালাটাকে তাহলে আমরা কি বলবো? এই রাশিমালাটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। আসলে এর সংজ্ঞাটা আমরা কিরকম ভাবে পেলাম যে কোন কঠিন পদার্থে প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারিত হবে তাকেই বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। খুব স্বাভাবিকভাবে দেখো এখানে আমরা বিটা ইকুয়াল টু পেলাম, তাহলে S2 মাইনাস S1 বাই S1 ইনটু T2 মাইনাস T1। এর একক একই রকম ভাবে আছে ক্ষেত্রফল, অর্থাৎ সেন্টিমিটার স্কয়ার, আর এখানে নিচে থাকলো সেন্টিমিটার স্কয়ার, এটাও ক্ষেত্রফল। এখানে থাকলো ডিগ্রি সেন্টিগ্রেড, আগের মতো এটাও কেটে গেল, কি পড়ে থাকলো? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার একক হুবহু আলফার এককের সাথে সমান। তার মানে এখানেও পার ডিগ্রি সি, পার ডিগ্রি এফ এবং পার কেলভিন হবে, ঠিক আছে? এবং এর মাত্রাও থিটার মাত্রার সাথে অনুরূপ হবে। এই গেল আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক একইভাবে আমরা এর পরের পর্যায়ে চলে যাব, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি? আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করব। আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে আমরা এটা আমরা বিটা মানে গামা দিয়ে প্রকাশ করব। ক্ষেত্র প্রসারণটা বিটা ছিল, আয়তন প্রসারণ হচ্ছে গামা। তাহলে এক্ষেত্রেও যদি আমরা ধরে নিই যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন পদার্থটি প্রাথমিক আয়তন ছিল কত? V1, V ফর ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন। তাহলে T1 ডিগ্রিতে আয়তন ছিল V1, আর উষ্ণতা বৃদ্ধি করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো,
আয়তন হলো কত? আয়তন হলো V2। তাহলে ঠিক আগের মতো এই উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের প্রসারণ কতটুকু হলো? আয়তনের প্রসারণ হলো কতটা? তাহলে প্রসারণ হলো V2 মাইনাস V1। এইটা V1 আয়তন প্রসারিত। তাহলে একক আয়তনে কত? ঠিক আগের মতো দেখে নাও যে একক আয়তনে হচ্ছে V2 মাইনাস V1 বাই V1। তাহলে একক উষ্ণতায় কত হবে? একক উষ্ণতায় হবে ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এইটা এই রাশিমালাটাই আসলে কি? এটাই আসলে গামার সাথে সমান হবে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু আমরা কি পেলাম? V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1। অর্থাৎ কোন কঠিন পদার্থে প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যতটুকু আয়তন প্রসারিত হবে বা আয়তন বাড়বে সেটাকেই বলা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর একক আলোচনা করতে গেলে কি দেখব? এর এককের ক্ষেত্রেও আমরা দেখব যে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক ও আয়তনের এককের উপর নির্ভর করবে না, কারণ এখানেও আয়তনের রেশিও আছে দুটো, একটা হচ্ছে সেন্টিমিটার কিউব, এখানে দেখো সেন্টিমিটার কিউব, আর এখানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে সেন্টিমিটার কিউব কেটে গেল, সেই একই জিনিস পড়ে থাকলো আগের মতো, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তার মানে এর এককও দাঁড়ালো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স। তিনটে পদ্ধতি ক্ষেত্রে আলোচনা করা হলো এবং এর মাত্রা আগের মতো একই রকম মাত্রা থাকে, দ্যাট মিন্স থিটা। এবার খুব ছোট্ট করে আমরা দুটো জিনিস একটু দেখে নেব। সেটা হচ্ছে যে এই যে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ তিনটে গুণাঙ্ক পেলাম, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমরা লিখে ফেলি আলফা, বিটা এবং গামার যে সম্পর্ক, এটা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। দেখো, আমি মনে রাখার জন্য বলি, কারণ এই বিস্তারিত আলোচনাটা তোমাদের এই মুহূর্তে নেই, যার জন্য আমরা এটা মনে রাখতে হবে আমাদেরকে, কারণ এই সম্পর্কের কোনো প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। আলফা মানে দৈর্ঘ্য, বিটা মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্যটা কবার আছে? দুবার আছে। তাহলে বিটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেটা আলফা সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক একইভাবে গামা হচ্ছে আয়তন মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য রাশিমালাটা 3 বার আছে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দাও। মনে রাখার জন্য এটা আমি বললাম, এটা কোনো ম্যাথমেটিক্যাল লজিক না, এটা মনে রাখার জন্য বললাম যে আলফা ইকুয়াল টু বিটা বাই ইকুয়াল টু গামা পাচ্ছি। এটা আলফা বিটা গামার সম্পর্ক গেল। আরেকটা সম্পর্ক আমরা অনেক সময় বলে থাকি বা চেয়ে থাকি, সেটা হচ্ছে যে এই যে আমরা সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের কথা বলছি, কেলভিনের কথা বলছি, তাহলে আলফা মান সেন্টিগ্রেড স্কেলে যা হবে ফারেনহাইটের কি তাই হবে, অথবা এদের মধ্যে সম্পর্কটা কি হতে পারে একটু দেখে নেওয়া যাক। যে আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলের 100 ঘর সমান ফারেনহাইটের কত ঘর হয়? 180 ঘর। আমি সংক্ষেপে লিখছি এখানে 80 ঘর। তাহলে 1 ঘর সমান কত হয়? 180 বাই 100, দ্যাট মিন্স এটাকে আমরা বলি 9/5 ঘর। তার মানে সেন্টিগ্রেডের 1 ঘর বাড়ানো মানে ফারেনহাইটের 9/5 ঘর বাড়বে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা যদি সেলসিয়াস স্কেলে আলফা সি দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে ফারেনহাইটে কত হবে? তাহলে ফারেনহাইটে এটা হবে 9/5 আলফা এফ, এফ ফর ফারেনহাইট, সি ফর সেন্টিগ্রেড। ঠিক একই রকম ভাবে বিটার ক্ষেত্রে কি আছে? বিটা সি ইকুয়াল টু 9/5 বিটা এফ। একই ভাবে আসবে গামা সি ইকুয়াল টু 9/5 গামা এফ। অর্থাৎ সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এদের মধ্যে আলফা বিটা গামা নিজেদের সম্পর্কটা আমরা পেলাম।
একটু এই জায়গাগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষার সময় আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, যার ফলে আমরা এগুলো একটু মনে রাখবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করলাম। আমরা ঠিক এর পরবর্তী ক্লাসে এর পরের অংশটা তরল এবং গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।